আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি রহমান। দেশের ইতিহাসে সবচেয়ে সংকটময় সময় পার করছে সাধারণ জনগণ। অপরদিকে ৫ই আগস্ট নির্বাচিত সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহতার শীর্ষে পৌঁছে গেছে। ছিনতাই থেকে ডাকাতি, ধর্ষণ থেকে হত্যা, লবিং থেকে বদলি, সবই হচ্ছে আঙুলের ইশারায়। দেশটা যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে। কথায় আছে যে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ঠিক বর্তমান পরিস্থিতিও এখন সেরকম ইঙ্গিত দেয়। বিগত সরকারের তুলনায় সার্বিক পরিস্থিতি খুবই ভঙ্গুর অবস্থায় বিরাজ করছে এখন। ক্ষমতায় যাবার আগে সবার মুখেই যেন খই ফোটে, সবাই হয়ে যায় পাক্কা দেশপ্রেমিক। অথচ প্রতিবারই আমরা দেখেছি ক্ষমতায় আহরণ করার পর পূর্বের সরকারের চেয়ে আরো ভয়ানক রূপ ধারণ করে জনগণের জন্য হয়ে ওঠে এক ত্রাসের নাম। দর্শক, কথা বলবো ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ও ভবিষ্যৎ নিয়ে। এছাড়াও দেশের রাজনীতিতে গত 6 মাসে আত্মপ্রকাশ হয়েছে আরো অন্তত 16টি দলের। সাথে যুক্ত আছেন বিশ্ব বাংলার প্রতিষ্ঠাতা ও ঢাকা রিপোর্ট 24 এর সম্পাদক রাজু আহমেদ মামুন। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তা কতটুকু পূরণ হয়েছে বলে আপনার মনে হয়? প্রত্যাশার বিষয়টি আমার কাছে একটু ভিন্ন রকমের আহ, বিষয় বলে মনে হলো, কারণ এদের কাছে মানুষের আদৌ প্রত্যাশা ছিল কিনা সেটা একটি বিষয়, কারণ মানুষ শঙ্কিত ছিল। কারণ 5ই আগস্টের যে ঘটনাটা ঘটেছিল সেটি ছিল জি। একটি চক্রান্ত এবং আন্তর্জাতিক ভাবে ফান্ডেড ছিল। দেশি বিদেশি নানা চক্র এটার সাথে জড়িত ছিল এবং সমস্ত আহ, আওয়ামী বিরোধী, বিশেষ করে ডানপন্থী, বিএনপি সহ ডানপন্থী, চরম ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সবার একটা যৌথ আহ, অংশগ্রহণ ছিল, বিনিয়োগ ছিল, পরিকল্পনা ছিল। এর মধ্যে জামাত ইসলামের আহ, এখন আমরা যেটা জেনেছি যে পরে যেটা হয়, সবকিছু তো ধীরে ধীরে প্রকাশ পায়। সেখানে আমরা দেখলাম যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড বেসিক্যালি জামাত এবং তাদের ছাত্র সংগঠন শিবির, এবং তারাই টোটাল বিষয়টার চালিকা শক্তি হিসেবে কাজ করছে। সমন্বয়ক বলতে, সাধারণ ছাত্র বলতে যে সমস্ত আহ ছলগুলো তৈরি করা হয়েছিল, ছলনাগুলো করা হয়েছিল, সেগুলো প্রকাশ পেয়ে গেছে। আমরা জি। দেখলাম যে সমন্বয়ক বলতে যা বোঝায়, এদের ভিতরে প্রায় 100, 150 জনের মধ্যে 100, সম্ভবত 120 জনের মতো তাদের পরিচয় প্রকাশ করেছে যে তারা শিবিরের, এবং বাকিরাও ধীরে ধীরে পরিচিত হয়ে যাবে। এবং বিভিন্ন সূত্র থেকে জানা যায় সবই আসলে শিবিরেরই লোকজন এরা। এবং কেউ কেউ আছে এর চেয়েও একটু চরমপন্থার দু একজন থাকতে পারে। সব মিলিয়ে এটা বেসিক্যালি ছাত্র শিবিরের আন্দোলন, যেখানে তারা ছাত্রদেরকে মোটামুটি বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। এবং তখন জি। তারা দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যেও ঢুকে গিয়েছিল। আমরা তো এটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এই সার্জিত আলমরা কিভাবে ঢুকছে ছাত্রলীগের মধ্যে, এবং তাদের বক্তব্য কি ছিল যে বঙ্গবন্ধু সে সময় তাদের মহান নেতা, আমার বঙ্গবন্ধু। পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মানে ধ্বংস করেছে শেখ মুজিব। আবার দেখা গেছে যে এরা যে আন্দোলনগুলোর কথা, আন্দোলন যখন করতো তখন আওয়ামী লীগের কাছ থেকে সমীহ আদায় করার জন্য যে সমস্ত চালাকি গুলো করেছে, তার একটি ছিল এরকম স্লোগান, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান আমরা শুনেছিলাম না? জি। পরবর্তীতে আমরা দেখলাম যে এরাই বঙ্গবন্ধুর স্কাল্পচার ভাঙে, এরাই বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে ওটা প্রস্তাব করে, এরাই 32 নম্বর বাড়িটা পুড়িয়ে দেয়, এরাই 32 নম্বর বাড়িটা ধ্বংস করে, এরাই পাকিস্তানের ইনকলাব জিন্দাবাদ নিয়ে আসে। হ্যাঁ, আবার এরাই মানে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর আহ মানে কবরটা পর্যন্ত ভেঙে দিতে চায়। হ্যাঁ, তো এই যে মানে ছলনা, এই যে ক্যামোফ্লাক্স করা, এই যে ছদ্মবেশী কৌশল, এটি হলো জামাতের রাজনীতির একটি প্রধান অস্ত্র। তারা রাজনৈতিক কারণে মিথ্যা বলাকেও জায়েজ মনে করেন, রাজনৈতিক কৌশলের আশ্রয় হিসেবে অন্য দলের ভিতরে সেই সমস্ত দলের ছাত্র সংগঠনগুলোকে কলুষিত করা, তাদের বদনাম করা,
এই এখন তো শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে হেলমেট বাহিনী তৈরি হয়েছিল রাজশাহীতে, এটা ছিল শিবিরের, অথচ এরা ছাত্রলীগ নাম দিয়ে ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের পদ কিনে, হ্যাঁ, মানুষের মধ্যে তো অবশ্যই লোভ লালসা থাকে। ছাত্রলীগের যে সমস্ত ছেলেপেলেরা আছে তারাও তাদের মধ্যে প্রচুর লোভী ছেলেপেলে ছিল, যাদেরকে পয়সা দিয়ে তারা নেতৃত্ব নিত। তো এই ধরনের ঘটনাগুলো এখন তো প্রকাশ হয়ে যাচ্ছে যে আসলে তারা কি, তারা কেমন, এবং এদেরই একটা মানে কি বলে যে চরম প্রকাশ পায় তুমি কে আমি কে রাজাকার স্লোগানের মধ্যে দিয়ে। আর আসলেই তারা রাজাকারের সন্তান। কারণ জামাত কারা করতো? জামাত করতো যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশ রাষ্ট্র যাতে জন্ম না হয়, বাংলাদেশ রাষ্ট্রকে মানে জন্মাতে না দেওয়ার সে শক্তিটা, এবং তার জন্য যত হত্যা গুম খুন ছিল সবই তারা করেছিল। তো তারা তো রাজাকার, তারা তো আলবাদর, তারা তো আল শামস হয়েছিল, এবং তাদের ছাত্র সংগঠন পরবর্তীতে যেটা খুবই ন্যাক্কারজনক ভূমিকা ছিল, তারা বিলুপ্ত হয়ে গেছিল, এবং তাদেরই একটা নতুন ভার্সন নিয়ে আসে শিবির। তো এই শিবির কারা করে? যারা জামাতের ছেলে পেলে, যারা রাজাকারের ছেলে পেলে, এবং নতুন করে কিছু রিক্রুটমেন্ট হয়। এই সব মিলিয়ে তারা যে শিবিরের লোকজন যারা আসলেই রাজাকারের ছেলে পেলে, তারাই যে স্লোগানটা নিয়ে আসলো, বিভ্রান্ত করলো বাংলাদেশের একটা তরুণ প্রজন্মকে, এবং এটার সাথে সাথে এই হাইপটা তারা তুললো, এবং সেখানে অনেকেই না বুঝি তুমি কি আমি কি রাজাকার স্লোগানের সাথে অংশগ্রহণ করলো। এই যে জাতীয় বিভ্রান্তি দিবস, ৫ই আগস্ট করে এক সময় জাতীয় বিভ্রান্তি দিবস পালন হতে পারে। হ্যাঁ, কারণ এই দেশের শক্তি যেটা রাজাকাররাও ভাবতে পারেনি, সেটা তারা ঘটিয়ে দিয়েছে রাজাকারের ছেলেরা। সো এখানে তাদের কাছে প্রত্যাশা মানুষের ছিল না, মানুষের ছিল একটা শঙ্কা যে আমরা সুস্থ থাকতে পারবো কিনা, আমরা কি সুস্থভাবে বাঁচতে পারবো কিনা। কিন্তু সেই শঙ্কাটা বাস্তব হয়েছে যে এখন মানুষ আসলে সুস্থভাবে বাঁচতে পারছে না, সুস্থভাবে জীবনযাপন করতে পারছে না। এখানে সেখানে হত্যা, খুন, ছিনতাই, বাসা থেকে নিয়ে কুপিয়ে মেরে ফেলা, মানে নারকীয় যত তাণ্ডব সবই এখন দেখতে পাচ্ছি, যে কোনো নিরাপত্তা বলতে কোনো কিছু নেই এখন। তো এরকম পরিস্থিতিটাই আসলে মানুষ শঙ্কা ছিল, প্রত্যাশা তো দূরের ব্যাপার, ভয় ছিল মানুষের, কিন্তু সেই ভয়টা এখন বাস্তব হচ্ছে, ঘুমোতে পারছে না মানুষ। তারা যে ধোঁকা দিয়েছিল, এই ধোঁকায় পড়ে হলেও মানুষ তাদের বিশ্বাস করেছিল, এবং এরই পরিপ্রেক্ষিতে একটা আশা করেছিল, সেই জায়গাটা আসলে কারোরই পূরণ হয়নি। ধোঁকার ব্যাপারটা তো আওয়ামী লীগই ধোঁকা খেয়েছে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই না, এসব শুনিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সমীহ নিয়েছে। খোদ ছাত্রলীগের ছেলেপেলেরাও ওইসব জায়গায় গিয়ে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই যে বাঘের চামড়ার তলে শিয়ালের পাল। তো এই ধোঁকা তো আওয়ামী লীগ সরকারও খেয়েছে, ছাত্রলীগ খেয়েছে, যুবলীগ খেয়েছে, দেশের মানুষ তো খাবেই। দেশের মানুষ তো আর ওদের মতো সক্রিয় রাজনীতি করে না, তারা ভোট দেওয়ার সময় ভোট দেয় গিয়ে, আর যখন সমস্যায় ছিল তখন শেখ হাসিনাকে গালিগালাজ করতো। এটা যেই ক্ষমতায় থাকবে, কষ্ট পেলে মানুষ তো প্রতিক্রিয়া দেয়, এটাই ছিল বাস্তবতা। এখানে তাদের কাছে প্রত্যাশার বিষয়টা ছিল এটা, যদি সেইটা প্রত্যাশার পারকটা বাড়তো, যদি ঘটনাটা এমন হতো যে 5ই আগস্টের ওই ঘটনার পরে তারা সেনাপ্রধান যেভাবে বলেছিল যে আমি দায়িত্ব নিচ্ছি সবকিছু ঠিকঠাক, কিন্তু দায়িত্ব তো কিছু নগণের মধ্যেই দেখলাম সেই দায়িত্ব তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন না। গণভবন লুট হয়ে গেল, মানে সংসদ ভবন লুট হয়ে গেল, আর্মির সামনে থেকে দেখলাম যে আর্মির 2জন সদস্যকে দেখলাম যে কি বগলে করে ল্যাপটপ টপ নিয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটলো। এবং একটা জাতিসত্তার একটা মূল জায়গা ছিল হলো গিয়ে 32 নম্বর বাড়ি, যেটা একটা নিরহ বাড়ি, যেটা কারো ক্ষমতায় থাকা বা না থাকার কোনো প্রতিরোধের জায়গা নয়, সেই বাড়িটিতে আগুন দেওয়া হলো। এবং এই জাতীয় ঘটনাগুলো যখন ঘটে, একটা রাষ্ট্রের কতগুলো এনথিম থাকে, রাষ্ট্রের কিছু জাতীয় বিষয় বস্তু থাকে, সেগুলোকে যখন হত্যা করা হয়, ধ্বংস করা হয়, রাষ্ট্রের জন্মের সাথে যে সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট প্রত্যেকটা জাতির আত্মমর্যাদার জায়গা থেকে, সেগুলোকে তারা রক্ষা করতে পারলো না। প্রথমেই তো বোঝা গেল যে তারা রক্ষা করার কেউ না, তারা এই লোক না। তাদের কাছে মানুষের প্রত্যাশার জায়গাগুলো তৈরি হওয়ার আগেই তারা দেখিয়ে দিল যে তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব বিরোধী।
জি, অর্থাৎ 5ই আগস্টে ছাত্র সমন্বয়কদের কাছ থেকে সাধারণ মানুষ একবার ধোঁকা খেয়েছে, আওয়ামী লীগ ধোঁকা খেয়েছে, ইভেন পরবর্তীতে সেনাবাহিনীর কাছ থেকেও এক ধরনের ধোঁকা খেয়েছে সাধারণ জনতা। জি, বুঝতে সেনাবাহিনী পেরেছি। তো শুরুতেই বলে দিয়েছিল যে মানে সেনাপ্রধান যখন বলছে যে আমি দায় দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ, সবকিছু, তখন তো দেখলাম যে সেই প্রতিশ্রুতিটা কথা কিছুক্ষণের হতে মধ্যেই পারে। থাকলো না, জি। প্রত্যাশার আহ, জায়গা থাকলো না। জি, জি। গত 6 মাসে নতুন করে দেশের 16টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। ব্যাপারটি কিভাবে দেখছেন? বিষয়টা হলো, একটা গান আছে না যে ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা, এমন একটা জনপ্রিয় গান আছে না? জি, তো বাংলাদেশের এই রাজনৈতিক বর্তমান চলমান, এই যে চলমান বাস্তবতায় এই জি, সমস্ত যে রাজনৈতিক দল এখন জন্ম হচ্ছে, এটা অন্ধকারই জন্মাচ্ছে, অন্ধকারই ইয়া যাচ্ছে, এগুলো সাংবাদিকরা খুঁজে এদের নাম বের করতে কষ্ট হয়, এরা যে কারা জন্মাইছে, কোন জায়গায় জন্মাইছে, এবং আদৌ এর সাথে যখন সাংবাদিকরাই ঠিক মতো নাম জানে না, তখন বুঝতে হবে যে জি, এই সমস্ত রাজনৈতিক দলের সাথে মানুষের তো কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। 5ই জি, আগস্ট যেটা হয়েছে সেটা হলো গিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আহ, বিরোধীদের আহ, সর্বাত্মক সহযোগিতায় দেশি বিদেশি ষড়যন্ত্রে একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া থেকে আমরা একটা অস্বাভাবিক প্রক্রিয়া এসে পৌঁছেছি। রাষ্ট্র যেটা করতে পারতো সেটা হলো গিয়ে শেখ হাসিনাকে যদি চাপ দিয়ে এটা বলতো যে পার্লামেন্ট ডেকে আপনি মানে সংসদ ভেঙে দেন, সংসদ ভেঙে দিতে হবে আপনাকে, সেটা যদি বাধ্য করতে পারতো, এবং এটা মানে তত্ত্বাবধায়ক সরকারের নির্ণয়, যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তাতে তো সেটা বললে তিনি রাজি হতেন। দেশ থেকে জি, চলে যাওয়ার চেয়ে এটা করাটা তার জন্য অনেক সহজ কাজ ছিল, এটা সে করতে পারতেন। তো যাই হোক, জি, তাহলে যেটা হতো, একটা আইনি ধারাবাহিকতা থাকতো, রাষ্ট্রের ইয়াটা থাকতো। যেটা হয়েছে 5ই আগস্ট এর ঘটনাটা বাংলাদেশ রাষ্ট্রের প্রেক্ষিতে এমন হয়েছে, ধরা যাক সম্ভ্রমশীল একজন নারী, যার মান ইজ্জত আছে, যার সম্মান আছে, সম্ভ্রম আছে, তার অনেক কিছুই আছে, আত্মমর্যাদা আছে, এরকম একজন নারীকে যখন চার রাস্তার মাথায় নিয়ে একটা একটা করে তার বিবস্ত্র করে, উলঙ্গ করে, হ্যাঁ, যদি জি, মানে কি বলে যে তার চুল কামিয়ে তার মাথায় গোলডালা হয়, তার যেরকম অবস্থা হয়, ঠিক সেরকমেরই একটি বাস্তবতা ক্রিয়েট হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রসত্তার ক্ষেত্রে। কারণ রাষ্ট্রীয় সমস্ত অবকাঠামো মানে ধসে পড়ছিল, জি, রাষ্ট্রীয় সমস্ত অবকাঠামো ধসে পড়ছিল। 53 বছর যাবৎ তিলে তিলে গড়ে ওঠা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের শ্রমের ফলে সেই রাষ্ট্রের ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তার আইন ছিল, আইনগুলোর শৈথিল্যতা থাকতে পারে, কিন্তু সেটা সংস্কারের জন্য তাকে বিবস্ত্র করে, তাকে অপমান করে, বাংলাদেশ রাষ্ট্রের নিজস্বতা বলতে তার আত্মমর্যাদার জায়গাগুলোকে সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। জি। বুঝতে পেরেছি। বাকি 16টি হ্যাঁ, দলের ভিতরে হ্যাঁ, আমি আরো এখানে যে বিষয়টা বিষয়টা একটু শেষ করি। 16টা রাজনৈতিক দল হয়েছে, এটা কারা হয়েছে আমি ঠিক মতো জানি না, কারণ এরকম 16টা না, 1600 হতে পারে, এগুলোর সাথে মানুষের সংশ্লিষ্টতা আছে কিনা আমার জানা নাই। তবে একটা জিনিস এখানে খুব ভালো করে মানে আমাদের সবারই জ্ঞাত, যে এই ছাত্র সমন্বয়ক মানে শিবিরের এই ছেলেরা, যারা সমন্বয়ক পরিচয়ধারী, তারা আবার একটি রাজনৈতিক দল খুলেছে, সেটা হলো জি, আমি ন্যাশনাল পার্টি। সে আমি আমি প্রশ্নে আসতেছি। আপনার এই হ্যাঁ, 16টি দলের ভিতরে একটি দল হচ্ছে ছাত্রদের দল, অর্থাৎ সরকারি আর্থিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছাত্রদের রাজনৈতিক দল করেছে। নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এটার আত্মপ্রকাশও ইতিমধ্যে ঘটেছে। এটার তাদের জন্য কি অপেক্ষা করছে আসলে ভবিষ্যতে? যেটা হ্যাঁ, এটাই আমি সরকারি বলতে অনুদান, অনেকটা সরকারি, জি, অনেকটা সরকারি অনুদানে তাদের আত্মপ্রকাশের অনুষ্ঠানটাই সরকারি অনুদানে হয়েছে। হ্যাঁ, তো তাদের ভবিষ্যৎটা আসলে কি অপেক্ষা করছে তাদের ভবিষ্যতে? জি, মানে আমরা যেটা বলতে পারি সেটা হলো গিয়ে কতগুলো মানে আহ, চলমান যে প্রক্রিয়া, বাস্তবতা, রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় আমরা কিছু ধারণা করতে পারি। আসলে ধারণার কথা যেতে তো আমি বলছি, সেটা হলো গিয়ে এখানে যে এনসিপি নতুন রাজনৈতিক দলের উদ্বোধন হলো, এটি জি, আহ আহ, আমরা একটা দেখলাম যে জামাতের যে শিবিরের যে ছেলেরা সমন্বয়ক ছিল, তারা একটা রাজনৈতিক দল করছে।
তো বাংলাদেশের রাজনীতিতে জামাত থেকে বের হয়ে জামাতের থেকে বের হয়ে আরেকটি রাজনৈতিক দল এর আগেই তৈরি হয়েছিল, এবি পার্টি। এবি পার্টি তারা তারা এখনো প্রমাণ করতে পারে নাই যে তাদের কোনো জনভিত্তি আছে কিনা, কারণ এ জাতীয় কোনো তাদের বাস্তবতা এখনো মানে তারা দেখাতে পারেনি। যেটা করে ওরা বিভিন্ন বিষয়ে প্রেস কনফারেন্স করে, আবার মাঝে মধ্যে ওদের মানে কার্যালয়ের চারদিকের রাস্তায় হয়তো একটু মিছিল টিছিল করে। এই এরপরে জামাত থেকে বের হয়ে এই যে সমন্বয়ক ছেলেরা নতুন একটি, যাদের এক ধরনের মানে কি বলে যে তাদের পক্ষে প্রচার সেলের মূলত যারা কাজ করছে, জামাতের যে বিরাট যে একটা প্রচার টিম আছে, বিশেষ করে পিনাকি, ইলিয়াস সহ মানে যারা যারা জামাতির মানে সেল থেকে বাংলাদেশ রাষ্ট্র, আওয়ামী লীগ বা ৭১ স্বাধীনতা যুদ্ধ, এমনকি বিএনপির বিরুদ্ধেও তারা কথা বলে। জামাতের স্বার্থ যেখানে থাকবে সেখানেই তারা কথা বলে। তো এখন এদের ভিতরে পিনাকি তাদের সম্ভবত খুব বড় গুরু, এবং তারা পিনাকির একটা ইয়া আছে, ইনকলাব জিন্দাবাদ, এই জাতীয় স্লোগান টোলোগান আছে, এই স্লোগানও তারা ধারণ করে। এবং এই শিবিরের সমন্বয়ক ছেলেরা যে রাজনৈতিক দলটি করলো, এটা জামাতের মানে প্রোডাকশনের তৃতীয় সম্ভবত রাজনৈতিক দল, যেটা জামাত থেকে আরো একটি রাজনৈতিক দলের জন্ম হলো, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। তারা যতই ক্যামফ্লাক্স করে দেখাক, তারা যতই বলুক যে আমরা বাংলাদেশ পন্থী, আমাদের তো তারা একবার ধোঁকা দিছে, কিন্তু এখন এটা স্পষ্ট এরা পাকিস্তানপন্থী, এরা বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং স্বাধীনতার ইতিহাসকে মৌখিকভাবে না হলো কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এক ধরনের অস্বীকার করা এবং সেটাকে নেগলেক্ট করা, সেটাকে অবমাননা করা, এবং পাকিস্তানের যে পক্ষে আলবাদর, আল শামস, রাজাকাররা যে দৃষ্টিভঙ্গি নিয়ে পাকিস্তানকে ভালোবাসতো বা বাংলাদেশের বিরোধিতা করতো, সেই টোটাল ব্যাপারটাই তাদের মধ্যে আছে। তো এখানে ওই এখন আর ধোঁকা দেওয়ার মানে খুব একটা লাভ নেই। এরা কারা আমরা জানি, এরা হলো গিয়ে জামাত ইসলামের থার্ড পার্টি। এর জামাত ইসলাম, তারপর এবি পার্টি, তারপর হলো ন্যাশনাল সিটিজেন পার্টি। এখন কথা হলো গিয়ে জামাতেরই যেখানে বাংলাদেশের 2% ভোট নাই, সেখানে এই বাচ্চাদের কি হবে? তাদের যদি জামাতকে ধরি আমরা যদি দাদা, তাহলে এবি পার্টি হলো বাবা, আর এটা হলো গিয়ে বাচ্চা, মানে জামাতের নাতি। তো এখন জামাত এখানে তাদের এখন তারা যেটা করছে, মানে তারা সরকারে আছে। কিভাবে সরকারে আছে? কারণ আমরা জানি যে ইনুস সে মানে নোবেল লরিয়েট হোক আর যাই হোক, তাই সে তার যেটা প্রত্যাশা আছে, তার রিভেঞ্জ হোক, নানা রকম, যে সে তার ঝালটা মেটাচ্ছে। ওকে, কিন্তু তিনি এটা শুরুতেই স্বীকার করেছেন, আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। কোন ছাত্ররা? এই সমন্বয়ক ছাত্ররা। এই সমন্বয়ক খারা, এরা শিবিরের ছেলেপেলেরা। এরা কি করছে, কয়েকদিন আগে নিজেদের মিছিল দিছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। মানে ৭১ সালের আমাদের মিছিল ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। যেই মিছিলের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করতে গেছে, বাংলাদেশ রাষ্ট্র জন্ম দিয়েছে, পাকিস্তানি শত্রুদের পরাজিত করেছে, আমাদের পতাকা, আমাদের ভূমি, আমাদের মানচিত্র, আমাদের সার্বভৌমত্ব আমরা পেয়েছি, সেটার বিরোধী একটি স্লোগান, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কারা করছে? এই ছাত্ররা। তারা আবার ইউনুসকে নিয়োগ দিয়েছে। ইউনুসকে কিন্তু বাংলাদেশের জনগণ নিয়োগ দেয় না, কারণ ইউনুস সেটা বলেছেন। তিনি খুব সৎভাবে কিন্তু জিনিসটা স্বীকার করেছে যে আমাকে এই ছাত্ররা নিয়োগ দিচ্ছে। কোন ছাত্ররা? সমন্বয়ক ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে। তো এখন সরকার প্রধান যিনি, সে হলো গিয়ে এদের নিয়োগ প্রাপ্ত। তো কাজী এখন এরা একটি রাজনৈতিক দল করবে, এবং তাদের মানে কি বলে যে নিয়োগপ্রাপ্ত যে সরকার প্রধান, সে এবং তার সরকার এটার সার্বিকভাবে তত্ত্বাবধান করবে না, এটা কি হয়? এটা তো তারাই, এবং সরকার প্রধান তো অ্যাকচুয়ালি তাদের মানে কি বলে যে মানে কি তাদেরই আজ্ঞাবহ লোক, কেন তাদের নিয়োগ, তাদের কাছ থেকে নিয়োগ প্রাপ্ত, ওরা তো নিয়োগকর্তা। কাজে এখানে তাদের যত রকমের সাপোর্ট এবং যত রকমের রাষ্ট্রকে ব্যবহার করার যত আয়োজন আছে, সবগুলোই করা হচ্ছে, এবং মিডিয়াতে নানাভাবে তাদেরকে কাভারেজ দেওয়া হচ্ছে, ফলে এদের নামটা আমরা জানতে পারছি। কিন্তু ভোটের মাঠে রাজনীতি হলো গিয়ে একটি টেস্ট, মানে ক্রিকেটের মতো একটা বিষয়, অনেক খেলাধুলা আছে।
তো এখানে যেটা আমরা দেখবো যে এরকমের যে হয়তো ওই 16টি আরো জন্মাইছে না 15টি, যদি তার নাম জানি না, তাদেরও যে ভোটের মাঠে পরিণতি হবে, এদের পরিণতি খুব একটা পার্থক্য হওয়ার সুযোগ নাই। কারণ বাংলাদেশের ইতিহাসে এই হটপট ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ আপনি বলতে চান বাকি যে 16টি দল আত্মপ্রকাশ করেছে ছোট ছোট করে, এই ছাত্রদের দলেরও অবস্থান এক সময় সেরকম হবে, অর্থাৎ এটার আসলে বাস্তবিক অর্থে দেশের জনগণের স্বার্থে কোনো ইফেক্ট তারা ফেলাতে পারবে না বা করতে পারবে না, রাইট? হ্যাঁ, এখানে আর একটা বিষয় আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো গিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে জামাত কোনোদিন প্রতিষ্ঠিত হবে না, এটা মনে রাখতে হবে। কারণ যেই বৃক্ষ, যেই মাটিতে, যে মাটির সাথে যে বৃক্ষের বৈরিতা যদি থাকে, তাহলে ওই মাটিতে ওই বৃক্ষ হতে পারে না। 71 সালে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাথে চরম বৈরিতা ছিল জামাতের। সেই জামাত যতই চেষ্টা করুক, যতই মেটিকুলাস ডিজাইন এবং প্ল্যান নিয়ে আসুক, যত ইনভেস্টই হোক, এখানে জামাত কখনোই রাজনৈতিকভাবে সাকসেস হবে না। এবং জামাত লেগেসি থেকে যত রাজনৈতিক দল বেরোবে তারাও দাঁড়াতে পারবে না। কারণ আলটিমেটলি বাংলাদেশের মাটি কখনোই ঘুরে ফিরে এই ইতিহাস আর আসবে, মানুষ জানবে এবং মাস পিপল এদেরকে কখনোই নেবে না। সাময়িকভাবে এরা যে ঘটনাগুলো ঘটিয়েছে, দেশি বিদেশি চক্রান্তে ক্ষমতা এই মুহূর্তে হাতে আছে, ফলে মানুষ তত্রস্থ আছে অনেক, এবং আওয়ামী লীগ একটা কি বলে যে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। এমনও হয়েছে 5ই আগস্টের পরে লোকজন ভয়ে মুক্তিযুদ্ধের কথা বলতে চাচ্ছিল না। আমি এরকম না, মুক্তিযুদ্ধের কথা বলেন না এই মুহূর্তে। তো তারা যে রিভেঞ্জ গুলো নিচ্ছে, সেই রিভেঞ্জ গুলো আলটিমেটলি মানে কি বলে যে এইটার টেম্পারমেন্ট চলে যাচ্ছে এবং তারা অচিরেই বিপর্যয় মুখোমুখি দাঁড়াবে। কারণ ঠিক এই ঢেউটা নেমে যাওয়ার পরে আবার নতুন ঢেউ জাগবে এবং সেই পরিস্থিতি আসন্ন। কারণ মানুষের ভিতরে অনেক রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশে স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অনেক কিছু বলা এবং করা হয়েছে যেগুলো মানুষ সহ্য করতে পারেনি। তারা সবচেয়ে চরম ভুল করছে বঙ্গবন্ধুর বাড়িটা আক্রমণ করে। এটা বঙ্গবন্ধুর কি বলে স্কাল্পচারের উপরে প্রস্তাব করার যে দৃশ্যগুলো, এটা দিয়ে জাতি অপমানিত হয়েছে। এটা বঙ্গবন্ধুর কিছু যায় আসে না, কিন্তু পুরো একটি নেশনকে অপমান করা হয়েছে। এবং তাদের সাথে যে পাকিস্তানের যে দহরম মহরম সখ্যতা, এটি তো প্রমাণ করছে যে তারা আসলে কোন লবির, কোন গ্রুপের। তারা কিসের, মানে তারা বলে যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশপন্থী রাজনীতিতে এটা হতে পারে না। বাংলাদেশপন্থী রাজনীতি করলে বাংলাদেশ পন্থার জনকের মূর্তির মাথার উপরে উঠে তুমি চেইন খুলে প্রস্তাব করে দিবা আর তুমি বলবা যে বাংলাদেশপন্থী। বাংলাদেশের পন্থা যদি তুমি রাজনীতি করতে চাও, তোমার তো জয় বাংলা স্লোগান দেওয়ার কথা। কারণ এই জয় বাংলা স্লোগান শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবই দেয় নাই, সমস্ত মুক্তিযোদ্ধারাও দেয় নাই। এমনকি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক বিরোধী দল যাদেরকে মনে করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার মানে বঙ্গবন্ধুর পক্ষে যে ডিক্লারেশনটা পাঠ করেছিল কালুরঘাটে, সেটির শেষ বাক্যটা ছিল জয় বাংলা। কাজী তুমি কোথাকার, কোন জায়গার বাংলাদেশ পন্থা নিয়ে আসছো যে তুমি বঙ্গবন্ধুর বাড়িটা পুড়িয়ে দাও, যে তুমি তার স্কাল্পচারের উপরে উঠে প্রস্তাব করো, ভাঙো, যে তুমি পাকিস্তান এম্বাসিতে গিয়ে পড়ে থাকো, যে তুমি পাকিস্তান থেকে বেশি দামে জিনিসপত্র কেনার ধান্দা করো, যে মানে পুরো দেশকে মানে কি বলে যে তোমরা ইতিমধ্যেই কি বলে যে পাকিস্তানের জাতীয় জিন্নার ছবি বা তার জন্মদিন পালন, মানে টোটাল এন্টি বাংলাদেশ। এবং তোমাদের স্লোগানটা কি? স্লোগানটা হলো যে আরবি উর্দুর একটা স্লোগান তোমরা দিচ্ছ। হ্যাঁ, তো তুমি কে? রাজাকার না, রাজাকার না, রাজাকারের বাচ্চা, যেটা তুমি নিজে দাবি করেছো। তুমি তো তাই। তুমি কিভাবে বাংলাদেশকে ওন করবে? ক্যামোফ্লাক্স বেশিক্ষণ চলবে না, এটার দিন শেষ হয়ে গেছে। অর্থাৎ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনি তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। এরা ধুলায় উড়ে যাবে, কালের ধুলায় উড়ে যাবে এগুলো। জি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে আহতদের পরিবারের নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগদান করার জন্য জেলা প্রশাসকের উপর চাপ তৈরি করে। এজন্যই তিনি গাড়ির ব্যবস্থা করেছেন, অর্থাৎ জেলা প্রশাসক গাড়ির ব্যবস্থা করেছেন। এটা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। আর এই বাসের জন্য ব্যবহৃত জ্বালানি বা অন্যান্য খরচও জেলা প্রশাসক
বহন করেনি। প্রশ্ন হলো, যদি খরচ বহন না করে তাহলে গাড়ির ব্যবস্থা করলো কিভাবে? চাঁদাবাজি করে? মানে ডিসিরাও চাঁদাবাজি করেন? প্রেস সচিব তার এই বক্তব্য দিয়ে আসলে কি বোঝাতে চাইলেন? তিনি কি ইনডাইরেক্টলি ডিসিদের উপরে চাঁদাবাজির দায় চাপাচ্ছেন নাকি অন্য কিছু? আচ্ছা, আমি একটা জিনিস মানে উদাহরণ হিসেবে তোমাকে বলতে চাই। এই সততা, নৈতিকতা এগুলো কার কাছ থেকে, জবাবদিহিতা এগুলো তুমি কার কাছ থেকে আশা করবা যে সে জবাবদিহিতা করার মতো কোনো অথরিটি কিনা তার কাছ থেকে, নাকি? জি, অথবা ধরো যে জি, তুমি একজন মানে কি বলে যে একজন হিন্দুকে গিয়ে যদি বলো যে ভাই আপনার উজু কি আছে বা আপনার উজু কি ভাঙছে, উজু তো সে তার করারই কথা না। জি, ঠিক আছে, উজু ভাঙ্গার প্রশ্ন তো পরের বিষয়। উজুই তো তার, সে তো উজু করার লোকই না। তার পবিত্রতার ধরন আলাদা, তোমার পবিত্রতার ধরন আলাদা। এখন এইখানে যে মানে 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? প্রথমে চারদিকে ত্রাস সৃষ্টি করা হলো, এখানে ওখানে, মানে কোথায় বিচার ব্যবস্থার পুনর্গঠন বা বিচার ব্যবস্থাকে বিপর্যস্ত করা হলো, ধ্বংস করে দেওয়া হলো। কোনো মানে যাকে তাকে, এমনকি বিচারপতিকে পর্যন্ত মব করে সরিয়ে দেওয়া হলো। চারদিকে মব, একে মব করে পিটাচ্ছে, ওকে মব করে মেরে ফেলা হচ্ছে, ওকে মব করে ধরা হচ্ছে। তো মানে প্রশাসন বলতে কিছু নাই, সমস্ত থানাগুলো তার আগেই জ্বালিয়ে দিয়েছে, পুলিশদেরকে হত্যা করা হয়েছে, তাদের লাশ ঝুলিয়ে ফেলা হয়েছে, অনেককে ধাওয়া করা হচ্ছে। তো এইরকম একটা নৈরাজ্যকর বাস্তবতায় যেই সমস্ত লোকজন রাষ্ট্রটাকে দখল করে ফেলেছে, তাদের জি, কাছ থেকে তুমি কি নৈতিকতা আশা করছো যে তারা, তাদের উজু আছে কি নাই, তাদের উজু কিভাবে ভাঙ্গে কিভাবে ভাঙ্গে না? তারা তারা তো নানা জায়গা থেকে শুধু যেভাবে চাঁদাবাজি হয়েছে এখনো হচ্ছে, একজনের বাড়ির চারদিক থেকে ইয়া করা হয়েছে, মাথায় ফেট্টি বেঁধে এই যে বাংলাদেশের পতাকা মাথায় লাগানো, এটিও ছিল ওই সমস্ত ছলনা ক্যামোফ্লাক্স অ্যাক্টিভিটিস এর অংশ। তো জি, এইগুলো করে দেখাচ্ছিল যে আমরা বাংলাদেশের লোকজন, কিন্তু আসলে তারা পাকিস্তানপন্থী, তারা রাজাকার, তারা আলবাদরের বাচ্চা, জি, তারা এই দেশের শত্রু। এবং একটি জেনারেশনকে মানে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একটি জেনারেশনের একটা অংশ বিশেষ দাঁড়িয়ে সবাইকে দোষ দিচ্ছে যে এই জেনারেশন পুরাটাই রাজাকারপন্থী। নো, এই জেনারেশনের 1% না, এটা সম্পূর্ণ মানে রাজাকারের সন্তানরা এগুলো করছে, রাজাকারের বাচ্চারা করছে। এবং দুঃখের বিষয় হলো এটা যে যে রাজনৈতিক দল বা যে আদর্শ একটি রাষ্ট্রের জন্মের বিরোধিতা করে, ওই রাষ্ট্রের রাজনীতি করার অধিকার তাদের থাকে না। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশকে সেই অধিকারটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল। এবং এরপরে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্টের বিরুদ্ধে তারা বাংলাস্থান একটা অদ্ভুত কনসেপ্ট নিয়ে আসে, যেটা হলো এক ধরনের পাকিস্তান, জাস্ট নাম থাকবে বাংলাদেশ। এই বাংলাস্তান রাষ্ট্র কনসেপ্ট এবং বাংলাদেশের মানুষের রাষ্ট্র কনসেপ্ট এক না, এরা তো আলাদা জি, রাষ্ট্রের মানুষ। এদের হয় এখান থেকে এলিমিনেট করে দিতে হবে তাদের, অথবা এখানে যদি থাকে তাহলে চিরকালের মতো তাদের রাজনৈতিক ভোট দেওয়ার অধিকার পর্যন্ত থাকতে পারবে না এই রাষ্ট্রের মধ্যে। যদি সেটা করা হয় জি, তাহলে এই রাষ্ট্র সুস্থতার দিকে যাবে। কোনো সময় এরকমের রাষ্ট্রবিরোধী শত্রুদেরকে রাজনীতি করার আহ, উদাহরণ পৃথিবীর কোন রাষ্ট্র দেয়নি, যেটা বাংলাদেশে হয়েছে। এবং এদেরকে এই সুযোগটা পাওয়ার ফলে ধীরে ধীরে বিএনপি টোটালি তাদের বলয়ের দিকে চলে গেছে, অনেকটা এরকমের পরিস্থিতি। কারণ যে বিএনপির জন্মদাতা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার বঙ্গবন্ধুর পক্ষে যে স্বাধীনতার পত্র পাঠ করেছেন, ঘোষণা দিয়েছেন, সেই সেখানে শেষ বাক্যটা ছিল জয় বাংলা। সেই জয় বাংলা স্লোগানকে কেন সবাই নিবে না? না নেওয়ার তো কিছু নাই। জিয়াউর জি, রহমানের লেখা আর্টিকেল আছে ৭৪ সালে, তিনি বলছেন বঙ্গবন্ধুকে নিয়ে লিখছেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটেলড। এখানে তো জি, অন্য কিছু আসার, আমাদের তো খুব সামান্য পার্থক্য ছিল। বাংলাদেশ জি, পন্থার সাথে বিরোধিতা, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্ম, বাংলাদেশ রাষ্ট্রের মায়ের নাম হলো যে বাঙালি জাতীয়তাবাদ। তোমাকে মনে রাখতে হবে, সেই বাঙালি জাতীয়তাবাদকে যখন এরা খারিজ করতে চায় তখন জি, বুঝতে হবে এই রাষ্ট্রের জি, লোক তারা না। জি, জি, এখানে জোর করে প্রশ্নটা দেওয়া ছিল, জি, জি, বুঝতে পারছি। প্রশ্নটা ছিল প্রেস সচিব শফিকুল ইসলাম কি ডিসিদের উপরে কোনোভাবে দায় চাপাচ্ছে কিনা? হ্যাঁ, যেহেতু এখানে এই সরকারিভাবে কোনো প্রেস সচিব এই প্রেস সচিব সে কি বললো না বললো এবং তার দায় দেওয়া না দেওয়া এগুলো দিয়ে আসলে এগুলো খুব একটা আলোচনার বিষয় বলে আমি মনে করি না। কারণ ওকে,
জি, জি, বুঝতে পারছি। নতুন দলের নেতারা বলছে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি শেষ হয়েছে বাংলাদেশে। অর্থাৎ তারা হ্যাঁ, বলতে চাচ্ছে আগে যে একটা ছিল ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির একটা প্রচলন ছিল সেটা বাংলাদেশে শেষ। প্রশ্ন হলো তারা কি একই সাথে আওয়ামী লীগ, বিএনপি ও জামাতকে কিক মারলো? অর্থাৎ এখানে আমরা সবাই কম বেশি জানি যে ভারতের প্রতি আওয়ামী লীগ, বিএনপির একটু দুর্বলতা আছে, জামাত তো পুরোপুরি পাকিস্তানপন্থী। এখন ছাত্ররা এসে আবার বলছে যে ভারত এবং পাকিস্তান পন্থী বাদ, অর্থাৎ আমি তারা কি একই এতটুকু সাথে বলি, এরা কারা? জামাত? এরা যেটা বলছে এটা তো তাদের ছলনার অংশ। আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। এরা এরা যে বিষয়টা বলছে এটা তো তাদের এক ধরনের ছলনা। এরাই তো পাকিস্তানপন্থী। এদের এখানে এদের বাবা যে জামাত, সেও এখানে পাকিস্তানপন্থী। কি বিএনপিও অনেকটাই মানে ধীরে ধীরে তারা পাকিস্তান লেগেছি ধারণ করছে। তো এখানে পাকিস্তানপন্থী রাজনীতি শেষ কোথায়? ও তো মানে কি বলে যে ও দাঁড়িয়ে যে মানে নাটকটা করার চেষ্টা করতেছে এটা অর্থহীন। মানুষ এটা বুঝে গেছে যে জামাতের মানে কি বলে যে ছেলেপেলেরা যারা এখন একটা মানে সমন্বয় বাচ্চারা, তারা একটা রাজনৈতিক দল করেছে, তারা এই ধরনের একটা কথা বলছে, স্টেটমেন্ট দিচ্ছে। মানুষকে ধোঁকাবাজি দেওয়ার একটি অস্ত্র ছাড়া আর কিছুই না। তারা নিজেরাই হলো গিয়ে পাকিস্তানপন্থী। আর বাংলাদেশে আওয়ামী লীগকে বলা হয়, আওয়ামী লীগকে যে মিন করে যে ভারতপন্থী, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্বকে বারবার ভারতের খপ্পর থেকে মানে বাঁচিয়েছে আওয়ামী লীগ। যদি বঙ্গবন্ধু দেশে ফিরে ভারতীয় সেনাবাহিনীকে, ইন্দিরা গান্ধীকে না নিয়ে যেতে বলতেন এবং সেটা বাধ্য না করতেন, তাহলে আজও ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশ থেকে যেত না। তার মানে হলো যে বঙ্গবন্ধু বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল। এরকম করে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা পায়নি ভারত। ফলে 2001 সালের নির্বাচনে 66 কোটি রুপি শুধু বিএনপি কে জেতানোর জন্য খরচ করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এগুলোর জি, অনেক এখানে ইতিহাস আছে, হবে না। এখানে এখানে একই সাথে আর একটা প্রশ্ন আছে এটা সম্পূরক, সেটা হচ্ছে যেহেতু তারা বলেছে এটা হয়তো আরো একটি ধোঁকা দেওয়া হচ্ছে জনগণকে, তারপরেও যেহেতু তারা বলেছে তারা ভারত পাকিস্তান বিরোধী, তো সেক্ষেত্রে তার জামাতের সাথে আসলে তাদের সম্পর্ক তারা কিভাবে রক্ষা করবে বা কি এগুলো হবে? এগুলো জানে, এগুলো জামাতো জানে, আর তারাও জানে। জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে তারা কি পশ্চিমাপন্থী হয়ে যাবে? অর্থাৎ আমরা জানি যে এই আন্দোলনের পিছনে ডিপ স্টেট মিলিয়ন মিলিয়ন ডলার এখানে খরচ করেছে বা ইনভেস্ট করেছে। তো এখন এরা কি ভারত পাকিস্তান থেকে বের হয়ও তাহলে তারা কি পশ্চিমা বিশ্ব অর্থাৎ আমেরিকাপন্থী হবে কিনা? এখানে আরো একটা প্রশ্ন আমি একই সাথেই করি, এরপরে আপনি একসাথে উত্তর দেন। যে মানে একটা কথাই আছে যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তাহলে তার শত্রুর প্রয়োজন পড়ে না। তাহলে এখানে ছাত্ররা কি আসলে দেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে? অপশন এক হচ্ছে তারা যদি পাকিস্তানপন্থী হয়েও যায় জনগণকে ধোঁকা দিয়ে, সেক্ষেত্রে রাষ্ট্রের অবকাঠামোটা কি হবে? আর যদি তারা আদতে সেখান থেকে বের হয়ে আমেরিকা পন্থী হয়ে যায়, সেক্ষেত্রে দেশের আসলে ভবিষ্যৎটা কি হবে? আমার কাছে প্রশ্নগুলোর অনেকগুলোই মানে মিনিংলেস প্রশ্ন মনে হচ্ছে। তারপর আমি বিষয়টা বলি যে তাদের মানে কি বলে যে তারা তো পাকিস্তানপন্থী, তারা পশ্চিমপন্থী, এটা ঠিক আছে, তাদের পশ্চিম বেশি দূরে নয়। এটা পাকিস্তান, জি, আফগানিস্তান, হুম, মানে আরব অঞ্চল, মানে দিশাহারা, মানে জঙ্গি উত্তাল আরব অঞ্চল ছাড়া তাদের খুব বেশি দূরে তাদের দৌড় নেই। ঠিক আছে। হুম, কেউ কেউ আবার তুরস্কের সাথে এক ধরনের লাইন করে, এগুলো আমরা বিষয়গুলো বুঝি, কিন্তু বিষয়টা হলো গিয়ে তারা যে মানে তারা কোন পন্থী এটা ইতিমধ্যেই জনগণের কাছে খুব স্পষ্ট হয়ে গেছে, খুব জি, স্পষ্ট হয়ে গেছে। আর যাই হোক, তারা বাংলাদেশ পন্থী না। তারা যে বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের বাঙালি জাতিসত্তার ঘোর শত্রু, সেটা তারা একাধিকবার মানে প্রত্যেক দিন প্রমাণ করে যাচ্ছে। এবং জি, অর্থাৎ উত্তর হচ্ছে হ্যাঁ, তারা এবং বাংলাদেশ। তাদের এখানে জামাতকে কিক দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ ওরা যে সমস্ত কাঁচা নাটকগুলো এখন করছে, এর চেয়ে জি, জনগণের মানে কি বলে যে এর চেয়ে ক্লাস 4-5 এর বাচ্চাদেরও এখন নাটক লেখার বা নাটক করার ক্ষমতা অনেক বেশি বলে আমি মনে করি। কারণ ওরা এই এখন যে কথাগুলো বলছে, আমরা এটা হলো গিয়ে তারা ইতিমধ্যেই যে পাকিস্তান পন্থী এটা প্রকাশ হয়ে যাওয়ার ফলে
মানুষের মধ্যে যে ধিক্কারটা তৈরি হয়েছে, ঘৃণাটা তৈরি হয়েছে, এই ঘৃণাটাকে মানে কি বলে অনেকখানি মানে কি বলে চাপা দেওয়ার জন্য তারা একটা নাটক করছে যে আমরা পাকিস্তানপন্থীও না, ভারতপন্থীও না। সেটা কে বলতে পারে? সে বলতে পারে যে বাংলাদেশ জাতিসত্তা, বাংলাদেশ রাষ্ট্রের মুক্তিযুদ্ধকে যে ধারণ করবে সেই বলতে পারে। যে বাংলাদেশ রাষ্ট্রের থিম গুলোকে যারা ডিস্ট্রয় করে ফেলে, যারা ৭১-কে মুছে ফেলতে চায়, রিসেট করতে চায়, যারা এদেশের কি বলে যে রাষ্ট্রের স্থপতির স্কাল্পচারের উপর উঠে প্রস্তাব করার দুঃসাহস দেখায়, তার বাড়িটা পর্যন্ত নিরীহ বাড়িটাকে পুড়িয়ে দেয়, তো তাদের কাছ থেকে তুমি কিভাবে আশা করতে পারো যে তারা নিজেরা বাংলাদেশ পন্থী হবে? বাংলাদেশ পন্থার জনকের নামই তো শেখ মুজিবুর রহমান। জি জি, ক্লিয়ার। জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তাদের রাজনীতি কখনোই ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যাবে না। অর্থাৎ আমাদের দেশটা স্বাধীন হয়েছিল ধর্মীয় নীতির বাহিরে, যে এটা একটা জাতীয়বাদের উপরে বিশ্বাস করে, কিন্তু তারা এখানে স্পষ্ট বলেছে যে তারা ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যাবে না। অর্থাৎ তাদের আদর্শ ধর্মীয় মূল্যবোধটা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে এখানে বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে কি আশা করতে পারে? এটা বিষয়টা হলো গিয়ে কি, তারা কি বললো না না বললো এগুলো আমাদের আলোচনার বিষয়ও হওয়ার কথা না, কথা ছিল না। কিন্তু কেন হচ্ছে, এটা হলো গিয়ে এখন যেহেতু তাদের নিয়োগপ্রাপ্ত মানে ইনুস ক্ষমতায়, যে তারা নিয়োগ দিচ্ছে, ওরা তো প্রভু, ইনুস হলো যে তাদের মানে নিয়োগকৃত কর্মচারী। তো সেদিক থেকে মানে এখন যেহেতু সরকারে তাদের কর্মচারী, কাজেই তারা এখন কিছু বললে সেটা মিডিয়া কাভারেজ হবে, সেটা এটা হবে ওটা হবে, কিন্তু মানুষের সমর্থন ওদের সাথে আদৌ আছে কিনা সেটি বোঝা যাবে নির্বাচনের মধ্য দিয়ে। ঠিক আছে, এই জাতীয় রাজনৈতিক দলের যেখানে তাদের বাবার ভোট আছে কিনা, বিশেষ করে এবি পার্টির কোনো ভোট আছে কিনা সেটাই এখন পর্যন্ত প্রুফ হয় নাই। তারপরে জামাতের 2% ভোট যেখানে মানে আছে কিনা সেগুলো প্রমাণ হবে। তো সেখানে তাদের অস্তিত্বটা কোথায়? এই সমস্ত অনেক কথাবার্তা বলে চালাকি করা যায়, স্টেটমেন্ট দেওয়া যায় না। কয়েকদিন পরে হয়তো বলবে যে মানে পরিস্থিতি উল্টে দেখলে বলবে যে ধর্মের সাথে আর নাই, আমরা লোক গিয়ে মানে কি বলে যে এটাকে মানে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল, এটাও বলবে। এই সমস্ত কাঁচা চালাকি গুলো মানুষ এখন আর ওভাবে নেয় না, কারণ রাজনীতি করার যে যোগ্যতাটা এবং রাজনীতি করার যে রাজনীতির যে খেলাটা, সেই জায়গায় তারা কতটুকু ভালো খেলোয়াড় সেটা তো প্রমাণ করতে হবে। সেটা অনেক সময় এবং সেটা টেস্ট ম্যাচ। হ্যাঁ, এই বাংলাদেশে বহু রাজনৈতিক মানে কি বলে যে জানু জানু রাজনীতিবিদদের মানে পরিণতি আমরা দেখছি, রাজনৈতিক দলগুলোর উত্থান পতন দেখছি। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের উত্থান পতন আমরা দেখতেছি চোখের সামনে। সো এখানে ওই 3 দিনের মানে যোগী বাতেরে কয় অন্ন, আর আমরা অন্নই অন্ন অন্ন করে নাচতে থাকবো, বিষয়টা এরকম না। ওয়েট এন্ড সি। জি, নতুন দলের ইমাম নাহিদ, এটা তাদের নেতাকর্মীরা বলেছে। তাহলে তাদের কাবা কে? কাবা বিষয়টা হলো যে নাহিদকে নিয়ে ইতিমধ্যেই মানে কি বলে যে ওরা একটা নাহিদকে আইডল করার চেষ্টা করছে। নাহিদের বাবাকে নিয়ে অনলাইনে দেখলাম বিস্তর তথ্য। তার মানে কোথাও দেখতেছি তার কোটি কোটি টাকার গল্প, কোথাও দেখতেছি যে তার রাজকীয় শান শওকত, নতুন নতুন জিনিসপত্র কেনা, এটা সেটা এগুলো আছে। তো এখন বিষয়টা হলো গিয়ে এগুলো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে ধীরে ধীরে। হ্যাঁ, টাকা পয়সা এদেশে নানাভাবে রাজনীতি করে কিভাবে কামাই করে, এবং বিশেষ করে 5ই আগস্টের গ্যাম্বেলের পরে অনেক কিছুই তো অনেক রকমের মানে ব্যাপার স্যাপার তো ঘুরছে রাষ্ট্রের, যেহেতু মানে স্টিয়ারিং এ গিয়ে তারা বসে বসছিল। সো অনেক কিছু বের হবে, এবং সেটা আমরা যেমন অনেক কিছু বেরিয়ে গেছি। যে এরা যে সব যে মানে জামাতি ছেলে পেলে, এটা তো আমরা প্রথমে জানতে পারিনি, কিন্তু পরবর্তীতে এটা প্রকাশ পেল যে তারা কারা। ঠিক তেমনি ও মানে নাহিদকে, ওর বাপকে, হ্যাঁ, এবং তারপরের যে গল্প কি, এগুলো সবই আমরা দেখতে পাবো অচিরেই বাংলাদেশ। এটা ঠিক আছে, এখানে মানে এই এক জটিল ম্যাজিক ল্যান্ড, ঠিক আছে, যেখানে বড় খেলোয়াড়কেও মানে কি বলে যে মাঝে মধ্যে ঝুঁকে পড়ে যেতে হয়।
হারিয়ে যেতে এখানে হয়। যে এই এখানে সমস্ত যে নতুন খেলোয়াড় এরাও একটা জিনিস মনে করছে যে ওদের সাথে বোধহয় অনেক জনগণ আছে। শেখ হাসিনার বিরোধিতা করা, জি শেখ হাসিনার বিরোধিতায় ঐক্যবদ্ধ হওয়া আর ওকে রাজনৈতিকভাবে ভোট দেওয়া, জি এটা মানে কি বলে আকাশ পাতাল একটা দূরত্বের বিষয়। যেই দেশে একটা মানে পীরতান্ত্রিক একটা রাজনৈতিক দলের লোকজন মানে হুজুররা বলে যে আমাদের ভোট দিলে বেস্তের টিকিট দিয়ে দিব, সেই দলেরই এত মুরিদ যখন মাহফিল হয় তখন জমা হয় লক্ষ লক্ষ, কিন্তু ভোট পাওয়ার সময় ভোট পায় না 5,000। কেন? জি বিষয়টা অন্যরকম। তো এই বিষয়গুলোর একটা সময় প্রমাণ হবে যে তাদের বাস্তবতাটা কি। এদের সাথে কোনো জি লোক নেই, এটা নিশ্চিত। কারণ এটা এখন যেটা হচ্ছে ক্ষমতায় তাদের লোক বসানো এবং চারদিকে অনেক মৌমাছিরা ঘুরছে এবং তারা নানাভাবে তেল দিচ্ছে। যেমন এই যে গত কালকে না রিসেন্টলি দেখলাম যে বিএনপির এক লিডার বলছে যে আপনারা তারেক জিয়ার নাম উজু করে বলবেন। জি মানে কি ভয়ঙ্কর একটা, মানে যে দেশে হযরত মুহাম্মদের নাম লোকজন উজু করে বলে না, সেখানে তারেক জিয়ার নাম উজু করে বলতে হবে। আবার আমি আরেকটা মজার দেশ সবসময় হলো যে এই তেলবাস যখনই সম্ভাবনা সৃষ্টি হয় তখনই একদল মানে তেলবাস ধান্দাবাজ মানুষ নানাভাবে জড়ো হয়। তো এরকম লোক ওদেরও জড়ো হয়েছে, এরকম লোক আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগকে তো এই লোকগুলো তছনছ করে দিচ্ছে। আমি এমনও দৃশ্য দেখছি যে মানে রূপালী ব্যাংকের ওই যে অপোজিট সাইডে মতিঝিলের একটা ইন্স্যুরেন্সের ভবন আছে, ওটার গায়ে লেখা ছিল হে বঙ্গবন্ধু আপনি তো আকাশ থেকে দেখছেন আমাদের উপরে অবিচার হচ্ছে, আপনি এর বিচার করবেন। ঠিক আছে, মানে এটা মনে হচ্ছে যে মানে আমি বলছিলাম যে এই যে তেলবাস গুলো, এই বাটপার গুলো কি করছে, বঙ্গবন্ধুকেও সাধারণ মানুষের কাছে মানে একটা বিব্রতকার একটা মানে অসহ্য জিনিস বানিয়ে ফেলতেছে। এবং আওয়ামী লীগের লোকজনের উচিত ছিল ওদেরকে ধরে পিটানো, যদি তারা সত্যিকার আওয়ামী লীগ করতো। তো এইগুলোকে না করে আমরা দেখছি যে তেল কাকে বলে, আসমানে চলে গেছে তেল। তো এই তেলবাজ যেহেতু এইটা এরকম বদমাশ লুটেরা তেলবাজদের দেশ আমাদের, যেটা হয়েছে ৭১-এর পরে আমাদের অধিকাংশ জনগণ নানা কারণে অর্থনৈতিক অভাব অনটনের চোর হয়েছিল, এবং যেটা হয়েছে অধিকাংশ জনগণ এখন বাটপার হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ তো খুব একটা ভালো না, এবং জি এই যে রাজনৈতিক সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে জনগণের অযোগ্যতার কারণে, জনগণের বদমাইশির কারণে, এবং বিরাট সংখ্যক জনগণ হলো গিয়ে বাটপার এখন। তো ফলে এই যে তেলবাজি বাটপারি করা, এগুলোর কতগুলো লোক আছে তাদেরকে চারদিকে জুটে গেছে। এখন তারা মনে করতেছে এই যে চারদিক থেকে তেল দিচ্ছে আমাদেরকে, ইমাম বলছে পাকিস্তান কে আমরা এখন কাবা বানিয়ে ফেলতেছি, মানে ওখানে তো জঙ্গির কারখানা, তো কারখানাকেই তো তারা কাবা বানাবে, তাই না? তো এটা তো বলছে না, তা আমরা তো বুঝতে জি পারি যে তাদের কাবাটা কোন দিকে। হ্যাঁ, তো ফলে পাকিস্তান কাবা হোক আর তাদের ইমাম কি নাহিদ হোক, তো এইগুলো দিয়ে এগুলোর মানে ধুয়ো দেওয়ার আশেপাশের লোক জুটে গেছে, কারণ এই মুহূর্তে রাষ্ট্রের স্টিরিং আছে তাদের হাতে। হ্যাঁ, পয়সা পাতির নানা জায়গা থেকে ধান্দাপাতি করার ব্যবস্থা আছে, ফলে এটা হয়ে যাচ্ছে। কিন্তু এটি আলটিমেট রিয়ালিটি না, রিয়ালিটিটা বড় জি করুন সেটা আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।